তোমার স্লাইড কি দেখা যাচ্ছে? পারমিশন পেয়েছো? ইয়েস স্যার, দেখা যাচ্ছে স্যার Yes, sir, লাইভ স্লাইড। আমি এখন শুরু করছি। দেখো আমি তোমাদেরকে ইলাস্টিক প্লাস্টিক বিহেভিয়ার পড়ছিলাম, অনেকগুলো টার্ম বলেছি, ডাক্টিলিটি, টাফনেস, এগুলো একটু বলেছিলাম সব। কত কত পার্সেন্ট, 5% ইলাস্ট্রেশন হলে একটা ম্যাটেরিয়াল ডাকটাইল হয়, 5 এর কম হলে ব্রিটেল হয়, এগুলো বলেছিলাম আর কি, একটু বলেছিলাম। আজকের থেকে আজকের লেকচারটা দেখো, টপিকটা হচ্ছে বিহেভিয়ার অফ ম্যাটেরিয়ালস ইন সার্ভিস। তুমি যে কোনো ম্যাটেরিয়াল তো সার্ভিসে দিতেই হবে, দিলে সে কেমন আচরণ করবে সেগুলো সম্পর্কে একটু আইডিয়া পাবা। প্রথমেই দেখো একটা যে স্লাইডটা আছে, এটা স্ট্রেস স্ট্রেইন কার্ভ দেখানো হচ্ছে তিনটা ম্যাটেরিয়ালের জন্য। তোমাদের মনে আছে কিনা জানি না, যেটা ব্রিটেল ব্রিটেল ম্যাটেরিয়াল কি ইলংগেশন অনেক কম। একদম বাম দিকে যে কার্ভটা আছে এটা হচ্ছে ব্রিটেলের জন্য। হ্যাঁ, এখন এটা এখানে ফ্র্যাকচার পয়েন্ট কোনটা বলো দেখি, বা এখানে ইউটিএস কোনটা, ইল্ড কোনটা, দেখি কেউ বলতে পারবা কিনা? ব্রিটেলের জন্য স্যার, পয়েন্টটা হ্যাঁ ব্রিটেলের জন্য একদম বাম দিকে কার্ভটা, কালো কার্ভ যেটা, স্যার সেখানে ফ্র্যাকচার পয়েন্ট কোনটা, ইউটিএস কোনটা, ইল্ড কোনটা? ফ্র্যাকচার পয়েন্ট তিনটা ডিটিএস একই পয়েন্ট, সবগুলোই সবচেয়ে উপরের উপরেরটাই স্যার। পয়েন্টটা। হ্যাঁ সবগুলো একই। তার মানে কি বিটেলের ক্ষেত্রে দেখা যায় কি, যেটা খুব বেশি বিটেল সেটা কি, যেখানে যখনই ইল্ড করবে তখনই দেখা যায় যে আর ইলংগেশন হয় না, ওইখানেই ফ্র্যাকচার হয়ে যায়। ফ্র্যাকচার হবে। তার মানে কি বিটেল ম্যাটেরিয়াল যেটা খুব বেশি বিটেল তাদের ফলে ইলংগেশনই নাই। যেটা মডারেট ডাকটাইল, হ্যাঁ সেটা কিছুটা ডাকটাইল, বিটেল না কিন্তু ডাকটাইল, কিন্তু খুব হেভি ডাকটাইল না, কিছুটা মডারেট ডাকটাইল, সেটার ক্ষেত্রে ফ্র্যাকচার কোনটা, ইউটিএস কোনটা বলো দেখি? এই সাইডে স্যার লাস্ট এটা ফ্র্যাকচার পয়েন্ট। ফ্র্যাকচার ইউটিএস একই তো দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ এখানে ফ্র্যাকচার ইউটিএস একই। তার মানে মডারেট যে ডাকটাইল সেগুলা ইল্ডের পরে ইলংগেশন হবে, যখন ইউটিএস ক্রস করবে তখনই সে কি ফেলিয়ার হয়ে যাবে, ফ্র্যাকচার করবে। তার মানে এটাও ডাকটাইল কিন্তু খুব বেশি হেভিলি ডাকটাইল না। লাস্টের পয়েন্টটা দেখো কি অনেক বেশি ডাকটাইল, তাই না? তাহলে এখানে ফ্র্যাকচার পয়েন্ট, ইউটিএস, ইল তিনটা কিন্তু ডিফারেন্ট। এই তিনটা গ্রাফ কি সবার কাছে ক্লিয়ার? ইয়েস স্যার। দেখো লাস্টে একটু এখানে বলা হয়েছে যে যেগুলো সিরামিক, সাধারণত সিরামিক গুলো কি খুব বেশি ব্রিটেল হয়। এরপরে দেখো এবার একটু আসো, দেখো যে এবার বলা হচ্ছে যে যেগুলো ব্রিটেল ম্যাটেরিয়াল, তোমাদেরকে আমি অনেকগুলো টেস্ট বলেছি, টেনসাইল টেস্ট, তারপরে তোমার কি কি লোড দেখেছিলে, কম্প্রেসিভ লোড দেখেছিলা, টেনসাইল দেখেছিলা, এই তো। এখন সবচেয়ে কমন টেস্ট হচ্ছে টেনসাইল, যেটা দুই পাশ থেকে টান দিতে হয়, দুই পাশ থেকে পুল করতে হয়, ওটা হচ্ছে টেনসাইল টেস্ট। এখন ব্রিটেল ম্যাটেরিয়ালের ক্ষেত্রে বলতেছে টেনসাইল টেস্ট করা একটু সমস্যা। তো তোমাদের মনে আছে কিনা যে টেনসাইল টেস্টের জন্য একটা ডগ বোন শেপ স্যাম্পল করতে হয়, মনে আছে এটা? ইয়েস স্যার, মনে আছে স্যার। যেগুলো বিটেল ম্যাটেরিয়াল সেগুলোর জন্য কি কাট এটা করতে গেলে কি কাটাকেটে করতে হবে, মেশিনিং করতে হবে। বিটেল ম্যাটেরিয়াল গুলো এত বেশি বিটেল, সেগুলোকে মেশিনিং করা যায় না। এটা একটা সমস্যা যে টেন্সাইল স্যাম্পল বিটেল ম্যাটেরিয়াল করা যায় না। আরেকটা জিনিস দেখো লেখা আছে যে গ্রিপিং, ডিফিকাল্টিজ ইন গ্রিপিং। যখন টেস্টটাকে করতে হবে, টেস্টের গ্রিপটা করতে হবে, উপরে মেশিনের মধ্যে ধরে রাখতে হবে, গ্রিপ করতে হবে। গ্রিপটা আবার বিটেল ম্যাটেরিয়ালের ক্ষেত্রে খুব একটা সহজ না, অনেক কঠিন। আরেকটা কারণ লিখছে যে প্রেজেন্স অফ ফ্ল। ফ্ল মানে কি তোমরা বুঝো? মানে কোন ধরনের ওখানে কোনো ফ্ল মানে কেউ দেখি কি বলতে পারে? ত্রুটি বিচ্যুতি। এখন ত্রুটি অনেক সময় দেখা যায় যে বিটেল ম্যাটেরিয়ালের মধ্যে ত্রুটি থাকে, ফ্ল থাকে। যাতে এই তিনটা কারণের জন্য কি আসলে কি টেনসাইল স্যাম্পল তৈরি করা বা টেনসাইল টেস্ট জেনারেলি বিটেল ম্যাটেরিয়ালে করা হয় না। তাহলে কিছুটা টেকনিক তো করতেই হবে। হ্যাঁ, তখন যে জিনিসটা করা হয় যে বিটেল ম্যাটেরিয়ালের ক্ষেত্রে বেঞ্চ টেস্ট করা হয়। বেঞ্চ টেস্টের ইয়েটা একটু দেখো কেমন কেমন হতে পারে। ধরো এই ডিপ নীল, এটা হচ্ছে স্যাম্পল, উপর থেকে লোড দিচ্ছে, এফ লোডটা দেওয়া হচ্ছে উপর থেকে। আর দেখো নিচে, এখন তোমরা কি জানো যে প্রত্যেক ক্রিয়াটা কি সমান কি প্রতিক্রিয়া থাকে না? দেখো এখানে এফ লোড দেওয়া হচ্ছে, সেটা আবার কি সাপোর্ট দেওয়া হচ্ছে কি দিয়ে, নিচ দিয়ে দেখো দুই পয়েন্টে সাপোর্ট দিচ্ছে। এখান থেকে একটা সাপোর্ট আছে, এখানে একটা সাপোর্ট আছে, দুইটা মিলে তোমার উপরে লোডটা সমান। এটা এটা কি ধরনের লোড বলো দেখি? তোমাদের চার ধরনের বলা হয়েছিল, কম্প্রেশন, কি টরশন, শিয়ার আর টেনসাইল। কম্প্রেসিভ লোড স্যার। কম্প্রেসিভ। হ্যাঁ, তাহলে এই বেন টেস্টে আসলে কম্প্রেশন লোড দেওয়া হচ্ছে। দুই রকমের যে কোনো একরকম হয়। এখানে এটা এখানে দেখো একটা লোড আর দুইটা সাপোর্ট, আর পাশেরটা কি দুইটা লোড দুইটা সাপোর্ট, দুইটা কিন্তু কম্প্রেশন। বেন টেস্ট করতে গেলে এরকম সেটআপে টেস্ট করতে হয়। তবে এটা আসলে কি অ্যাকচুয়ালি আসলে নাম বেন, কিন্তু আসলে কি কম্প্রেশন লোড। এরকম লোড দিলে কি হবে স্যাম্পলে বলো দেখি? স্যাম্পলটা মাঝখানে ব্যাকা হয়ে যাবে। হ্যাঁ, তো দেখো এরকম তুমি যদি এরকম 3 পয়েন্ট লোড দাও তাহলে কি হবে, সে কি নিচের দিকে আস্তে আস্তে বাঁকা হতে থাকবে। এখানে কি ডিফর্মেশন হচ্ছে নাকি দেখো বলো দেখি? এসএলএস যেমন কি লম্বা হয়, তাই তো? এখানে এখানে কি হচ্ছে? এ তো লম্বা হচ্ছে না, তাহলে এখানে কি হচ্ছে? ডিফর্মেশন। এখানে কোন ডিরেকশনে ডিফর্মেশন হচ্ছে বলো দেখি? তো ওয়াই অ্যাক্সিস বরাবর উপর নিচ। হ্যাঁ, তাহলে দেখো এখানে ডেল দিয়ে দেখানো হচ্ছে, আগে যদি এখানে ছিল এখন সে ডিফর্ম হয়ে এখানে আসছে। তো এটা তার ডিফর্মেশন কোনটা? এটা
আর লোড তো দেওয়াই হচ্ছে, তাই না? তো লাইট টেস্ট যখন শেষ হয়ে গেল, এরকম একটা কার্ভ কি পাওয়া যাবে না ডিফর্মেশন এগেইনস্টে? এখানে স্ট্রেন স্ট্রেন হতে পারে, লোড ডিসপ্লেশন হতে পারে, কোনো সমস্যা না। এরকম একটা কার্ভ কিন্তু পাওয়া যাবে। টেনসার যেমন কার্ভ পাওয়া গেছিল, এখানে কিন্তু কার্ভ পাওয়া যাচ্ছে বেন্ড টেস্ট করলেও। এখানে 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 স্ট্রেস স্ট্রেন আছে, তো স্ট্রেনটা এখানে কি, যে যে যত ডিফ্লেকশন হচ্ছে সেটা যদি ইনিশিয়াল, এখানে এখানে ডিফ্লেকশন দেখানো হচ্ছে, এখানে স্ট্রেন বের করতে হলে কি করতে হয় বলো দেখি কেউ? স্যার অ্যাঙ্গেল দিয়ে করতে হয় না স্যার? অ্যাঙ্গেল দিয়ে করতে হচ্ছে না, এখানে কি মানে কোন ডিরেকশনে কি চেঞ্জ হচ্ছে, মানে কোন ডিরেকশনে তো এখানে y তোমার অ্যাক্সিস বরাবর চেঞ্জ হচ্ছে। অ্যাক্সেসে কি আছে? বস্তুটা পাল্টাচ্ছে। যে স্যাম্পলে কি এই বরাবর, এটা কি স্যাম্পলে উইথ, লেন্থ নাকি থিকনেস? থিকনেস। থিকনেস। তাহলে থিকনেস ডিফর্মেশন হচ্ছে, তাহলে অরিজিনাল থিকনেস দিয়ে ভাগ করলে এখানে তুমি স্ট্রেন পেয়ে যাচ্ছ। আর লোড তুমি ক্রস সেকশন এরিয়া জানো, লোড দিয়ে ভাগ করলে কি স্ট্রেস বের হয়ে যাবে। তাহলে বেন্ড টেস্ট করলেও কিন্তু এরকম কি টেনসাইলের যেমন কি স্ট্রেস স্ট্রেন কার্ভ ছিল, বেন্ডও কিন্তু এরকম স্ট্রেস স্ট্রেন কার্ভ আছে। তাহলে এখান থেকে কি মডুলাস পাওয়া যাবে, বেন্ড মডুলাস? Yes, sir. মানে স্ট্রেট পোর্শনের যে স্লপটা সেটাই তো মডুলাস। আবার ইউটিএস আগে যেমন আগে কি ছিল, ইউটিএস ছিল, এখানে তো ইউটিএস বলা হবে না, এখানে বলবে হচ্ছে বেন্ডিং স্ট্রেংথ। বেন্ডিং স্ট্রেংথ কোনটা এখানে? এই স্যাম্পলের ক্ষেত্রে ম্যাক্সিমাম লোড ফ্র্যাকচার পয়েন্টটা ম্যাক্সিমাম লোড, তাহলে এটাকে এই লোডটাকে এরিয়া দিয়ে ভাগ করলে কি কি বের হবে? বেন্ডিং মডুলাস, বেন্ডিং স্ট্রেস বের হয়ে যাবে। সেগুলো দেখো এখানে লেখা হচ্ছে যে তাহলে তাহলে যেগুলো ব্রিটল মেটাল সেগুলোর ক্ষেত্রে জেনারেলি বেন্ড টেস্ট করা হয়, টেনসাইল টেস্ট করা হয় না। এই বেন্ড টেস্টটাকে অনেক সময় ফ্লেক্সার টেস্টও বলে, একই নাম আর কি, বেন্ড টেস্ট বললেও চলে, অনেক সময় বলে ফ্লেক্সার টেস্ট। বেন্ড টেস্ট করলে তাহলে ফ্লেক্সার মডুলাস পাওয়া যাবে, ফ্লেক্সার স্ট্রেংথ পাওয়া যাবে। এই পর্যন্ত কি ক্লিয়ার সবার কাছে? কেন কেন এই ব্রিটল ম্যাটেরিয়ালের ক্ষেত্রে টেনসাইল টেস্ট করা হয় না, কেন বেন্ড টেস্ট করা হয়, এগুলো ক্লিয়ার? কোন ধরনের মেটালের ক্ষেত্রে এটা করা হয় আবার একটু বলবেন? যেগুলো ব্রিটল, যেগুলো ইলংগেশন নাই, যেমন সিরামিক। জি স্যার, বুঝেছি। মেইনলি সিরামিক, অন্য ম্যাটেরিয়ালে কিন্তু হয়, যেমন যদি তুমি মনে করো মেটাল মেটাল। আচ্ছা তোমরা কি একটু বলেছিলাম যে টেম্পারেচার কমালে কি স্টিফনেস বাড়ে না কমে? মনে আছে? টেম্পারেচার বাড়লে স্টিফনেস কমে। হ্যাঁ, বাড়লে কমবে আর কমালে বাড়বে। যেগুলো নরমালি যেগুলো মনে করো ব্রিটেল, সেগুলো কিন্তু যদি টেম্পারেচার অনেক কমায় দেওয়া হয় দেখা যায় কি সেগুলো কিন্তু অনেক সময় ব্রিটেল হয়ে যায়। আর যদি জেনারেলি কি বললাম, সিরামিক গুলো আসলে ব্রিটেল, কিন্তু অন্য কোনো ম্যাটেরিয়াল যেগুলো নরমাল টেম্পারেচারে মনে করো বা একটু হাই টেম্পারেচারে ডাক্টাইল, সেগুলো কিন্তু টেম্পারেচার কমালে ব্রিটেল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এবার একটু দেখো যে তোমরা এগুলো জানোই অলরেডি, তা একটু বলি যে ডাক্টাইল কোনগুলো, যেগুলো অনেক বেশি প্লাস্টিক ডিফর্মেশন হবে, অ্যাট লিস্ট 5 এর থেকে বেশি, সেগুলোকে বলে ডাক্টাইল। আর যেগুলো 5 এর কম সেগুলো হচ্ছে ব্রিটেল। তো তোমাদের টাফনেস তো বলেছিলাম না, টাফনেস কি মনে আছে? তুমি ফ্র্যাকচারের আগে অ্যাবজর্বড এনার্জি ফ্র্যাকচার হওয়া পর্যন্ত যে ফ্র্যাকচার হওয়া থেকে আটকাতে যে এনার্জি, যত বেশি এনার্জি অ্যাবজর্ব, যে যতটুকু এনার্জি অ্যাবজর্ব করে সে হচ্ছে তত বেশি টাফ। তাহলে এখানে ডাক্টাইলের ক্ষেত্রে দেখো এটা বের করে কি করে, স্ট্রেস স্ট্রেইন কার্ভের আন্ডারে যে এরিয়া থাকে সেই এরিয়াটুকু হচ্ছে টাফনেস। যেটা তুমি দেখতে পাচ্ছ এখানে যে ডাক্টাইল তার কি তার টাফনেস অনেক বেশি, যেটা ব্রিটেল টাফনেস কি দেখো অনেক কম। তাহলে যেগুলো ব্রিটেল ম্যাটেরিয়াল সেগুলো এনার্জি অ্যাবজর্ব করবে অনেক কম, আর যেগুলো ডাক্টাইল সেগুলো ফ্র্যাকচারের আগে এনার্জি অ্যাবজর্ব করবে কি অনেক বেশি। এবং প্লাস্টিক ডিফর্মেশন কার বেশি হবে, যে ডাক্টাইল তার অনেক বেশি হবে, যার ব্রিটেল তাকে দেখা যায় যে খুবই অল্প, অনেক সময় দেখা যায় যে হয় না, ইল পয়েন্ট ক্রস করলে দেখা যায় কি ফ্র্যাকচার হয়ে যায়। এই পর্যন্ত বলে যে কটা একটু বললাম আজকে, এগুলো কি সবার কাছে ক্লিয়ার কিনা? এরপরে এবার একটু আসো যে ফ্র্যাকচার মানে হয় কি, তাহলে ফ্র্যাকচার যে বললাম ফ্র্যাকচার স্ট্রেস, তো ফ্র্যাকচার মানে কি টুকরা টুকরা হয়ে যাওয়া। তাহলে যখন লোড দেওয়া হবে কি হবে, স্যাম্পলটা একসময় কি পিস মানে ছোট ছোট টুকরা হয়ে যাবে, এটাই হচ্ছে ফ্র্যাকচার। আর টেম্পারেচার অবশ্যই রাখতে হয় কি তোমার মেল্টিং পয়েন্টের কম। মেল্টিং পয়েন্ট মানে তো বুঝো কি গণনাঙ্ক, যখন টেস্ট করবা তোমার ম্যাটেরিয়াল যদি মেল্টিং পয়েন্টে কম হয় তাহলে সে কি এমনি এমনি কি হয়ে যাবে, সে কি হবে, গলে যাবে স্যার, গলে যাবে। তাহলে অবশ্যই টেস্ট করার সময় মেল্টিং টেম্পারেচারের উপরে তো তোমাকে টেম্পারেচার রাখতেই হবে। যদি টেম্পারেচার মেল্টিং এর বেশি হয়, তুমি যখন টেস্ট করবা তোমার স্যাম্পল কি একসময় দেখা যাবে কি লোড বাড়তে বাড়তে টুকরা টুকরা হয়ে যাবে। এই টুকরা হওয়াটাকেই বলা হচ্ছে ফ্র্যাকচার। এখন ফ্র্যাকচার লোড দিলে কি হবে, ডিফর্মেশন হবে। এখন এখানে একটা জিনিস দেখা যাচ্ছে ক্র্যাক মানে কি তোমরা বুঝছো? ফাটল। ফাটল, বাংলাতে ফাটল। তাহলে যে কোনো লোড দিলে আসলে কি প্রথমে ফাটল শুরু হয়, ফাটলটা আস্তে আস্তে বড় হয়, যখন এত বেশি বড় হয়ে যায় তখন দেখা যায় কি আর লোড নিতে পারে না।
তাহলে ফ্র্যাকচার হওয়ার আগে আসলে কি এই দুটো জিনিস হয়, প্রথমে ক্র্যাকটা ফর্মেশন হয়, মানে ফাটল ধরে, ফাটলগুলো যত লোড বাড়ে ফাটলগুলো আস্তে আস্তে বড় হয়, এটাকে বলে ক্র্যাক প্রপাগেশন। এখন যখন এত বেশি হয়ে যায় দেখা যায় কি সে আর লোড নিতে পারে না, তখন ফ্র্যাকচার হয়ে যায়। তাহলে ফ্র্যাকচার, যেগুলো ফ্র্যাকচারে জেনারেলি বলতে গেলে বলা হয় যে দুইটা স্টেপ থাকে, একটা প্রথম হচ্ছে ক্র্যাক ফর্মেশন, পরে হচ্ছে ক্র্যাক প্রপাগেশন, আর যখন ক্র্যাকটা অনেক বড় হয়ে যায় স্যাম্পলটা কি হয়, ফ্র্যাকচার হয়ে যায়। এখন এই যে ফ্র্যাকচারও দুই রকম, আগের মতোই, আগে যেমন ম্যাটেরিয়াল কি ছিল ডাকটাইল বিটেল দুই ধরনের, ফ্র্যাকচারটাকেও বলে দুই ধরনের, একটাকে বলে ডাকটাইল ফ্র্যাকচার, একটাকে বলে হচ্ছে ব্রিটেল ফ্র্যাকচার। যেগুলো ম্যাটেরিয়াল ডাকটাইল সেগুলোর ক্ষেত্রে ডাকটাইল ফ্র্যাকচার হয়, যেগুলো ম্যাটেরিয়াল ব্রিটেল সেগুলোর ক্ষেত্রে ব্রিটেল ফ্র্যাকচার হয়। এখন কার কার ক্ষেত্রে দেখো ডাকটাইল ফ্র্যাকচার হয়, বলতেছে কি মোস্ট মেটাল, মানে বেশিরভাগ মেটালই ডাকটাইল ফ্র্যাকচার শো করে। একটা টার্ম লেখা আছে নট টু কোল্ড। হ্যাঁ, নট টু কোল্ড মানে খুব বেশি ঠান্ডা হওয়া যাবে না, ঠান্ডা হলে কি হবে, ব্রিটল হয়ে যাবে। ব্রিটেল হয়ে যাবে স্যার। তাহলে বেশিরভাগ মেটালই আসলে ডাকটাইল ফেলিয়ার শো করে। কিন্তু যদি একই মেটাল মনে করো অনেক ঠান্ডা করে ফেলো, তাকে সে কিন্তু আবার অনেক সময় দেখা যাবে কি সে নিজেই আবার ব্রিটেল হয়ে যায়। আর ব্রিটেল ফ্র্যাকচার শো করে কোনগুলো, মেটাল জেনারেলি সিরামিক যেগুলো, তারপরে কোল্ড মেটাল খুব ঠান্ডা মেটাল যেগুলো, আইস বরফ, সেও কিন্তু ব্রিটেল। তো ডাকটাইল ফ্র্যাকচারে দেখো কয়েকটা দুটা টার্ম লেখা আছে, এক্সটেন্সিভ প্লাস্টিক ডিফর্মেশন অ্যাহেড অফ ক্র্যাক। তার মানে কি ক্র্যাক হওয়ার আগেও দেখবে ডাকটাইল সেগুলো কি হবে, ক্র্যাক ফর্মের আগেও দেখা যাবে কি অনেক বেশি প্লাস্টিক ডিফর্মেশন হবে, তারপরে ক্র্যাক হবে। আবার ডাকটাইল ফ্র্যাকচারের ক্ষেত্রে ক্র্যাকটাকে বলে স্টেবল, কারণ কি যে ক্র্যাকটা ফর্ম করে সেটা বড় হতে হতে অনেক সময় লাগে। প্রথমে তো দেখা যায় কি ক্র্যাক হয় অনেক পরে, বা ক্র্যাক যখন হয় এটা কিন্তু প্রপাগেট তো করতে হবে, কিন্তু যেগুলো ডাকটাইল সেগুলো দেখা যায় কি ক্র্যাকটা আস্তে আস্তে প্রপাগেট করে, অনেক দেরি করে অনেক বেশি লোড দিলে তারপরে প্রপাগেশন করে আর কি। এই কারণেই ডাকটাইল ফ্র্যাকচারের ক্ষেত্রে যে ক্র্যাকটা ফর্ম করে এটাকে স্টেবল বলে, কারণ কি অনেক লোড নেয় এবং অনেক বেশি ইলংগেশন হয়, তারপরে সে ফেল করে। এই জন্য ডাকটাইল ফ্র্যাকচারের ক্ষেত্রে ক্র্যাকটাকে বলে স্টেবল। সিরামিক ম্যাটেরিয়ালে কি বলে যে ক্র্যাকটা আনস্টেবল, কারণ দেখা যায় কি যে যেগুলো ব্রিটেল ম্যাটেরিয়াল সেগুলোর ক্ষেত্রে কি ক্র্যাক খুব তাড়াতাড়ি ক্র্যাক ফর্ম করা যায় এবং ক্র্যাকগুলো অনেক তাড়াতাড়ি বড় হয় এবং খুব তাড়াতাড়ি ফ্র্যাকচার হয়ে যায়। এই কারণে ব্রিটেল ফ্র্যাকচারের যে ক্র্যাকগুলা, ব্রিটেল ম্যাটেরিয়াল যে ক্র্যাক ফর্ম করে সেই ক্র্যাকটাকে জেনারেলি বলে আনস্টেবল। তাহলে এই কয়টা আমি কি ঠিক আছে সবার কাছে? এখানে কোনো কোশ্চেন করবা কেউ? কারো কোনো কোশ্চেন আছে? স্যার স্যার শুনতে পাচ্ছি, বলো। হ্যাঁ স্যার, ডাকটাইল এবং হচ্ছে ব্রিটেলটা হচ্ছে আমার শুধুমাত্র ওই টেনসাইল ফোর্সের জন্য কাজ করবে, আর যদি আমি কম্প্রেসিভ ফোর্স এগুলা যদি অ্যাপ্লাই করি, শিয়ার ফোর্স কম্প্রেসিভ তোমাকে বুঝতে গেলে টেনসাইল দিয়ে বোঝানো হচ্ছে, কিন্তু যখন কম্প্রেসিভ দিলেও তো ফ্র্যাকচার হবে না, সেখানেও তো তোমার ডিফর্মেশন হবে। সেখানেও যদি কেউ যদি ডিফর্মেশন বেশি হয় সেক্ষেত্রে সেই কম্প্রেসিভ লোডের এগেইনস্টে সে ডাকটাইল হবে। তখন কি ডাকটাইল বলে? ম্যালিয়েবিলিটি বলে। হ্যাঁ, বলে ম্যালিয়েবিলিটি। আচ্ছা, এটা একই জিনিস, তোমার ডাকটিলিটি ম্যালিয়েবিলিটি, শুধু তোমার লোডটা ডিফারেন্ট, কিন্তু কি আসলে মেকানিজমটা একই, তাই না? যে কম্প্রেসিভ লোড দিলে যে শিয়ার ফোর্স, তারপর একটা আছে যে টরশন ফোর্স, ওগুলোর জন্য আলাদা টার্ম সেগুলোর আছে। ক্ষেত্রে আলাদা, কিন্তু সেগুলো তো অ্যাকচুয়ালি ফ্র্যাকচার হবে, সেগুলো লোড দেওয়া হবে, সেগুলো তো ডিফর্মেশন হবে, একই জিনিসই আর কি। কিন্তু ওগুলা সম্পর্কে এত বেশি আলোচনা করা হয় না, কারণ সে ধরনের লোড আসলে খুব বেশি কমন না। সার্ভিসে গেলে মেইনলি সবচেয়ে বেশি কমন টেনসাইল, তারপর কমন হচ্ছে তোমার কম্প্রেশন। এই জন্য এদের সম্পর্কে বলা হচ্ছে আর কি। ওগুলা ক্ষেত্রেও তো ফ্র্যাকচার হবে, ওগুলা ক্ষেত্রেও ডিফর্মেশন হবে, সেগুলো তো ডিটেইল বলা হয় না আর কি। বুঝতে পারছি, শুধুমাত্র টেনসাইলটা নিয়ে আলোচনা করা হয়। টেনসাইল আলোচনা বেশি, মানে টেনসাইল লোডটাই বেশি সার্ভিসে বেশি অ্যাপ্লিকেবল হয়। তারপর হচ্ছে কম্প্রেসিভ, আর ওগুলাও হয় কিন্তু অনেক কম, সব ক্ষেত্রে হয় না, কোনো স্পেশাল ক্ষেত্রে হয়, যার জন্য ওগুলা নিয়ে অত বেশি কথা বলা হয় না আর কি। তো তাহলে এখন কি এই দুটা কি ক্লিয়ার হয়েছে সবার কাছে, ডাকটাইল ফ্র্যাকচার, ব্রিটেল ফ্র্যাকচার? এখন বলতেছে কি ডাকটাইল ফ্র্যাকচার ইজ প্রেফার্ড, কেন বলো দেখি, কেন ব্রিটেলটা প্রেফার করা হয় না? স্ট্রাকচারটা ভেঙে ক্র্যাকে যেতে স্টেবল থাকে, আবার ডিফরমেশন দিতে হয়। হ্যাঁ, তার মানে কি ব্রিটেল ম্যাটেরিয়ালে কি হবে, দেখা যায় খুব তাড়াতাড়ি ফ্র্যাকচার হয়ে যায়, তুমি মানে বুঝতেই পারবা না, তোমার স্যাম্পল ভেঙে যাবে আর কি। যার জন্য কেউই চায় না যে তোমার ম্যাটেরিয়ালটা ব্রিটেল ফ্র্যাকচার হোক আর কি। এবার একটু তিনটা ছবি দেখো, যে তোমার স্যাম্পলকে তুমি তিন ধরনের ম্যাটেরিয়াল আছে, একটা হচ্ছে অনেক বেশি ডাকটাইল ম্যাটেরিয়াল, একটা মডারেটলি ডাকটাইল ম্যাটেরিয়াল, একটা ব্রিটেল ম্যাটেরিয়াল।
একদম বাম দিকেরটা যেটা এর নাম্বার সেটা হচ্ছে কি অনেক বেশি ডাকটাইল, যেমন সফট মেটাল যেগুলো অনেক নরম মেটাল সেগুলো জেনারেলি এরকম ভেরি ডাকটাইল হয় আর কি রুম টেম্পারেচারে। যেমন লিখতেছে কি বেশিরভাগ কি সফট মেটাল ছাড়াও কি কোন কোন পলিমার, তারপরে গ্লাসও যদি টেম্পারেচার অনেক বেশি বাড়াও সেও কিন্তু অনেক সময় কি হয়ে যেতে পারে, ডাকটাইল হয়ে যেতে পারে। আচ্ছা এখন এইটার এই যে এরকম ক্রস সেকশন দেখো প্রথমে ছিল এরকম, কমতে কমতে অনেক কম হয়ে গেছে, কারণ কি যেখানে কি এটা ফ্র্যাকচার সারফেস, এটা তো বুঝতে পারছো নাকি? সবাই তো বুঝতে পারছো এই জায়গাটা ফ্র্যাকচার হচ্ছে, এখানে ক্রস সেকশন এরিয়াটা অনেক কমে গেছে, কারণ কি বলতে পারবা কেউ? নেকিং এর সময় চিকন হতে শুরু করে। চিকন তো হচ্ছে কিন্তু এখানে বেশি অনেক বেশি চিকন হয়ে গেছে কেন? অনেক সময় পর্যন্ত আর কি ডিফর্ম অনেক হচ্ছে। সময় হ্যাঁ অনেক বেশি প্লাস্টিক ডিফর্মেশন হয়েছে, তারপরে সে ফ্র্যাকচার হয়েছে, যার জন্য আছে কি ক্রস সেকশন কমতে 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 দেখো অনেক কম হয়ে গেছে। আর যেটা একদম ফুল বিটেল হেভিলি বিটেল সেটার ক্ষেত্রে দেখো কি ক্রস সেকশন কি বলতে গেলে চেঞ্জই হয়নি, তার মানে কি নেকিং এখানে কি হয়েছে, নেকিং হওয়ার সুযোগই পায়নি, সে অনেক আগেই হঠাৎ করে হয়ে গেছে। হঠাৎ করে হয়ে গেছে। এবং দেখো এখানে কিন্তু ক্রস সেকশন এরিয়া বলতে গেলে চেঞ্জ এখানে যা ছিল তাই আছে, তার মানে কি ইল্ডের পরে দেখা যাচ্ছে কি ফ্র্যাকচার হয়ে গেছে। আর যেটা হচ্ছে মডালিটি, হ্যাঁ বলো, যেটা মডালিটি ডাকটাইল মানে কি খুব বেশি বিটেলও না খুব বেশি ডাকটাইলও না, সেক্ষেত্রে দেখো ক্রস সেকশন এরিয়া কমেছে কিন্তু কি বেশি কমে না, সামান্য কমে। বেশি কমে না। তো সেই ক্ষেত্রে দেখো ফ্র্যাকচার সারফেসটা কেমন দেখবা, যদি তুমি সারফেস দেখো টেনসাইল টেস্টের পরে দেখবা যে এরকম আনইভেন এরকম উপর নিচে এরকম দেখতে পাবা আর কি। আর যেটা বিটেল সেটা দেখবা কি একদম স্মুথ সারফেস, মানে স্মুথ অ্যাট লিস্ট এরকম স্ট্রেট সমান দেখবে, মুচে নিচে দেখবা না আর কি। তোমরা এখন তোমাদেরকে হয়তো স্যার বোধহয় 102 পড়াচ্ছে, তুমি যদি ল্যাবে আসতে তাহলে তো ল্যাবে ফিজিক্যালি দেখতে তোমাদেরকে স্যার নিশ্চয়ই দেখাবে, এরকম সারফেসের ছবি দেখাবে আর কি। তাহলে দেখো ডাকটাইল ফেলিয়ার বিটেল ফেলিয়ারের কয়েকটা পার্থক্য বলছে আর কি। ডাকটাইল ফেলিয়ার ক্ষেত্রে কি হবে যে ক্র্যাক অ্যাডভান্সিং মানে ক্র্যাক বড় হওয়ার আগে তার অনেক বেশি ডিফর্মেশন হয়ে যাবে। আর বিটেল ফেলিয়ার ক্ষেত্রে কি দেখো কি যে ক্র্যাক ফর্ম হওয়ার আগে বলতে গেলে কোনো ডিফর্মেশন হবেই না। কিন্তু ডাকটাইল সেগুলো কি করবে, অনেক বেশি এনার্জি অ্যাবজর্ব করবে, বিটেলটা কি অনেক কম এনার্জি অ্যাবজর্ব করবে। তারপরে কি বলতেছে যে ডাকটাইল ফেলিয়ার সেগুলোর ক্ষেত্রে কি খুব আস্তে আস্তে ক্র্যাকটা গ্রো করবে এবং ক্র্যাক বড় হতে অনেক সময় লাগবে, কিন্তু যেটা বিটেল ম্যাটেরিয়াল সেগুলোর ক্ষেত্রে দেখা যাবে কি যে ক্র্যাকটা ফর্ম করে যাবে, খুব তাড়াতাড়ি বড় হবে, খুব তাড়াতাড়ি ফ্র্যাকচার হয়ে যাবে। আর ডাকটাইলের ক্ষেত্রে ক্র্যাকটাকে বলা হয় স্টেবল, বিটেলের ক্ষেত্রে ক্র্যাকটাকে জেনারেলি বলা হয় হচ্ছে কি আনস্টেবল। এই কয়টা পয়েন্ট তো ক্লিয়ার সবার কাছে। এবার একটু দেখো যে তোমাদের যখন এই ডাকটাইল ম্যাটেরিয়ালের ক্ষেত্রে নেকিং ইটিএস ক্রস করে যাবে তখন তো নেকিং হবে, নেকিং হওয়া মানে কি ডায়ামিটার কমা। দেখো নেকিং শুরু হয়েছে, এই স্যাম্পলে দেখো নেকিং শুরু হয়েছে, তার মানে কি ইটিএস ক্রস করে গেছে কিন্তু কিছু নেকিং শুরু হয়েছে। এরপর লোড আরেকটু বাড়াচ্ছে, তখন দেখো কি হচ্ছে যে দেখো ছোট 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 কি ক্র্যাক ফর্ম করা শুরু হচ্ছে। যখন লোড বাড়াচ্ছে এই ক্র্যাকের সংখ্যা বাড়ছে, ক্র্যাক গুলো কি আস্তে আস্তে দেখো বড় হচ্ছে। আরেকটু লোড বাড়ানো হলো, তখন কি হয়ে গেল, এই ক্র্যাক গুলো একটু বড় হয়ে যাওয়াতে কি হয়েছে একটার সাথে একটা লেগে গেছে, লেগে গিয়ে কি হচ্ছে দেখো সবগুলো ক্র্যাক একসাথে হয়ে গিয়ে অনেক বড় একটা ক্র্যাক হয়ে গেছে, মানে ক্র্যাকটা অনেক কি হয়ে গেছে, এখানে ক্র্যাকের সাইজ অনেক বড় হয়ে গেছে। ক্র্যাকটা জেনারেলি কোন দিকে বাড়ছে, কোন ডিরেকশনে বাড়ছে, থিকনেস বরাবর। যেদিকে তুমি লোড দিচ্ছ তার 90 ডিগ্রি বরাবর ক্র্যাকটা বাড়ছে, এই তার মানে কি এই দিক ডিরেকশনে ক্র্যাকগুলো বড় হচ্ছে। তো আমি একটু বলেছিলাম তোমাদেরকে যে যখন টেনসাইল লোড পড়ছে সেখানে কিন্তু একটা শিয়ার কম্পোনেন্ট থাকছেই। শিয়ার ফোর্সটা জেনারেলি কাজ করে কি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। যখন ক্র্যাকটা বড় হয়ে যাবে তখন এরপরে দেখা যাবে কি শিয়ার ফোর্সটা অ্যাক্টিভেট হবে, শিয়ার ফোর্সটা কাজ করা শুরু করবে। শিয়ার ফোর্সের জন্য দেখা যাবে কি যে ক্র্যাকটা আগে 90 ডিগ্রিতে বড় হচ্ছিল সেটা তখন কি হবে, ডিরেকশনে চেঞ্জ হয়ে 45 এর দিকে চলে যাবে, এদিকে চলে যাবে। যখন তাহলে ফাইনালি তোমার ফ্র্যাকচার হবে তখন দেখা যাবে কি এখানে আনইভেন সারফেস থাকবে, আর একদম শেষে গিয়ে যেখানে স্যাম্পলটা শেষ হয়ে গেল সেখানে দেখা যাবে কি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ক্র্যাকটা হবে, ফ্র্যাকচারটা হবে, অ্যাকচুয়ালি লাস্ট ফ্র্যাকচারটা হবে দেখুন 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। এটাকেই বলতেছে কাপ এন্ড কোন। কাপ এন্ড কোন মানে কি দেখো একটা সারফেস উপরে হয়ে থাকবে, এটাকে বলে কাপ, আর কোন একটা সারফেস নিচে হয়ে যাবে, এই দুটো মিলে কিন্তু এটা তো বুঝতে পারছো যে একদিকে উঁচু হয়ে যাবে একদিকে নিচে হয়ে যাবে। এই ফ্র্যাকচারটাকে বলা হচ্ছে কাপ এন্ড কোন ফ্র্যাকচার। এই ধরনের ফ্র্যাকচার তাহলে কোন ক্ষেত্রে হয়, যে ম্যাটেরিয়ালটা অনেক বেশি ডাকটাইল তার ক্ষেত্রে কাপ এন্ড কোন ফ্র্যাকচার দেখা যাবে। এই স্লাইডটা কি বুঝতে পেরেছো সবাই?
তো শিয়ার ফোর্স কি Shear অলওয়েজ stress supply. টরশন শেয়ার ফোর্সের সাথে কত? ফোর্সটা জেনারেলি শেয়ার ফোর্সটা সবসময় 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করে। স্যার আগে যে একটা স্লাইড দেখানো হয়েছিল ওখানে তো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এখানে শুধু শেয়ার ছিল, ওখানে তো হচ্ছে গিয়ে সে হচ্ছে গিয়ে তোমার মানে সে কি বলবো তোমাকে, সেখানে তো অন্য কোন সারফেসের এগেইনস্টে 45 সেটা দেখানো হয়নি, জাস্ট দেখানো হচ্ছে যে ওইদিকে যাচ্ছে। টেনসাইলটা ওখানে তো টেনসাইলটা কোন দিকে ছিল সেটা তোমাকে দেখানো হয়নি আর কি, অর্থাৎ টেনসাইল লোডের সাথে ওটা 45 ডিগ্রি হবে এরকম আর কি। ওকে স্যার। আচ্ছা, এরপর দেখো আমি একটু বলেছিলাম যে ডিসলোকেশন যদি তোমার ক্রিস্টাল ম্যাটেরিয়াল হয় তাহলে ডিসলোকেশন মুভমেন্টের মাধ্যমে ডিফর্মেশন হয়, এটা বলেছিলাম আর কি। এই ছবিটা দেখো যে এখানে দেখো যে অনেকগুলা অ্যাটমের লেয়ার আছে, উপরে 4টা লেয়ার, নিচে 4টা লেয়ার, কিন্তু উপরে লেয়ার গুলোতে কি আছে, একটা এক্সট্রা, দেখো একটা অ্যাটম বেশি না নিচে গুলোর থেকে, এই যে অ্যাটম বেশি এগুলাকে যেগুলো এক্সট্রা অ্যাটম থাকলে সেগুলোকে বলে ডিসলোকেশন। আর অনেক সময় দেখা যায় কি যে এখানে যেখানে দেখো যে কয়টা অ্যাটম আছে অনেক সময় দেখা যায় মাঝখানে ছোট ছোট অ্যাটম থেকে যায়, সেগুলোকে ডিসলোকেশন বলে। তো এখানে দেখানো হয় নাই, এখানে দেখানো হচ্ছে যে এক্সট্রা অ্যাটম একটা লেয়ার অ্যাটম, মানে সব এই 1 2 3 4 উপরে 4টা লেয়ারে কি হচ্ছে একটা করে এক্সট্রা ডিসলোকেশন অ্যাটম আছে। যখন লোড দেওয়া হচ্ছে পাসিভ ডিফর্মেশন হয় তখন দেখা যায় কি যে অ্যাটম গুলা ডান দিকে যেদিকে মানে ডিফর্মেশন যেদিকে হবে সেদিকে সরে আসতে থাকে। দেখো এখানে ছিল, এখানে এর পরের ছবিতে কি হচ্ছে, একটু ডান দিকে সরে আসছে, আরো ডান দিকে সরে আসছে, করতে করতে কি হবে এক সময় সে কি হবে একদম সরে স্যাম্পল থেকে বেরিয়ে চলে আসবে। তাহলে এখানে কি ফাইনাল ডিফর্মেশন কি হয়েছে, দেখো আগে ছিল এরকম, এখন শেষ পর্যন্ত কি হলো ডান দিকে গিয়ে সে ডিফর্ম হয়ে গেল, এইটুকু অংশ তার এক্সট্রা বেড়ে গেল, এটা কিন্তু পাসিভ ডিফর্মেশন। তাহলে এখানে একটু বলছিলাম না যে কি ডিসলোকেশন মুভমেন্টের মাধ্যমে ডিফর্মেশন হয়, এখানে জাস্ট ছবিতে একটু দেখাই দেওয়া হলো আর কি। এটা কি ক্লিয়ার সবার কাছে? ডিসলোকেশন গুলো মুভ করছে মুভমেন্টের মাধ্যমে কি ডিফর্মেশন হচ্ছে। আচ্ছা, তাহলে আগের ছবিটা তুমি দেখলে ডাকটাইল, যদি এখন বিটেল হয় তাহলে কি হবে, ক্র্যাক ফর্ম করবে, খুব তাড়াতাড়ি ক্র্যাক গুলো ফর্ম করে যাবে, খুব তাড়াতাড়ি ক্র্যাক কি বড় হয়ে যাবে এবং খুব সাডেনলি ফেলিয়ার হবে। সেক্ষেত্রে দেখো ক্রস সেকশন এরিয়াটা কি একদম স্মুথ, এখানে কিন্তু কোনো কি নাই, পুরো নেকিংও বলতে গেলে নেকিংও হয় নাই, কিছুই হয় নাই, খুব তাড়াতাড়ি ফেলিয়ার হয়ে গেছে। সেই ক্ষেত্রে যদি স্ট্রাকচার সারফেস দেখো তাহলে এরকম স্মুথ সারফেস দেখবে আর কি। আর ডাকটাইলের ক্ষেত্রে কেমন দেখা যাবে, এরকম যে আনইভেন, উঁচু নিচু। হ্যাঁ, যেগুলো বিটেল সেগুলো যদি ফ্র্যাকচার সারফেস দেখো দেখবে যে একদম স্মুথ, কাচের মতো স্মুথ, এরকম দেখবে আর কি। আচ্ছা, এখন বিটেল ফ্র্যাকচারটা কোনটা, যার কোনো ইলাংগেশনই নাই, তো সেই ক্ষেত্রে আচ্ছা তোমরা এই ছবিটা একটু দেখো তো, এখানে এই যে বক্স এগুলা কি বুঝছো, এগুলা কি জিনিস, এই বক্স গুলা কি, গ্রেইন। এগুলা গ্রেইন, হ্যাঁ তো মানে দানা আর কি। তো যে কোনো ম্যাটেরিয়ালে কিন্তু এরকম গ্রেইন থাকে। যখন বিটেল ফ্র্যাকচার হয় তখন তো কি ক্র্যাকটা তো প্রোভাইড করে, খুব হাই রেটে প্রোভাইড করে। ক্র্যাকটা দুই ভাবে প্রোভাইড করতে পারে, কখনো দেখা যায় কি গ্রেইনের বাউন্ডারি দিয়ে প্রোভাইড করে, কখনো দেখা যায় কি গ্রেইনের ভিতর দিয়েও ঢুকে যায়। যদি এরকম গ্রেইনের ভিতর দিয়ে যায় তাহলে এটাকে বলবে ট্রান্সগ্রানুলার, আর যদি তোমার শুধু গ্রেইন বাউন্ডারিতে থাকে সেটাকে বলা হচ্ছে ইন্টারগ্রানুলার। দুই ধরনের বিটেল ফ্র্যাকচারে বিটেল যে ক্র্যাকটা গ্রো করে সে এরকম গ্রেইন বাউন্ডারি দিয়ে করে, কখনো কি গ্রেইনের ভিতর দিয়েও করে। স্যার গ্রেইন কি মাইক্রোস্কোপে দেখা যায়? হ্যাঁ, দেখা যাবে। ট্রান্সগ্রানুলারটা গ্রেইনের প্যাটার্ন ফলো করে যায়। ট্রান্সগ্রানুলারটা হচ্ছে ট্রান্সগ্রানুলার হচ্ছে গ্রেইনের ভিতর দিয়ে চলে যায়। আচ্ছা, আর যেগুলো হচ্ছে যায় না সেটাকে বলে ইন্টারগ্রানুলার। এবার একটু আসো যে বিটেল ফ্র্যাকচার, তাহলে যে বিটেল ফ্র্যাকচার কি হবে, তুমি যে একটু আগে বললাম যে টেম্পারেচার যদি কমায় দাও একই ম্যাটেরিয়াল কিন্তু কি বিটেল হয়ে যেতে পারে, যে ইনিশিয়ালি ডাকটাইল থাকে সে কিন্তু বিটেল হতে পারে। তাহলে টেম্পারেচার কমায় দিলে দেখা যায় কি বিটেল ফ্র্যাকচারের সম্ভাবনা বাড়ে। ইনক্রিজ ইন স্ট্রেন রেট মানে হচ্ছে তুমি যেই রেটে লোড দিবা, যত বেশি লোড দিবা তত স্ট্রেন কি বেশি হবে না। লোড রেট যদি বাড়ানো হয় মানে বেশি রেটে যদি লোড দেওয়া হয় তাহলে কি স্ট্রেনও বেশি হবে। স্ট্রেন রেট বাড়লেও দেখা যায় কি যে বিটেল ফ্র্যাকচারের সম্ভাবনা বাড়ে। আরেকটা টার্ম বলছে ট্রাইঅ্যাক্সিয়াল স্ট্রেস, যদি 3 ডিরেকশন থেকে স্ট্রেস অ্যাপ্লিকেবল হয় কোনো ম্যাটেরিয়ালে সেক্ষেত্রেও দেখা যায় কি বিটেল ফ্র্যাকচার হওয়ার সম্ভাবনা বাড়ে। এই 3টা কারণ হলে দেখা যায় কি যে বিটেল ফ্র্যাকচার হওয়ার সম্ভাবনা যে কোনো ম্যাটেরিয়ালই বাড়তে পারে। তাহলে বিটেল ফ্র্যাকচারটাকে কি করতে হবে, অবশ্যই অ্যাভয়েড করতে হবে, কারণ কি খুব তাড়াতাড়ি যদি ফেলিয়ার হয়ে যায় তুমি তো কি স্যাম্পলকে বাঁচাতেই পারবে না, এটা তো কেউই চায় না। তো এই জন্য দেখা যায় চেষ্টা করতে হয় কি যে এমন ম্যাটেরিয়াল চুজ করতে হবে বা এমন কন্ডিশন দিতে হবে যাতে কি যে বিটেল ফ্র্যাকচার না হয় আর কি। কোনো ক্ষেত্রে তো আসলে হবেই, কিছু করার নাই, কিন্তু চেষ্টা করতে হয় যে বিটেল ফ্র্যাকচার যেন না হয়।
যে পর্যন্ত কি কেউ কিছু জিজ্ঞেস করবা? স্যার ট্রান্সগ্রানুলার ইন্টারগ্রানুলার ওই স্লাইডটা স্যার আরেকবার যদি বলতেন ভালো হতো স্যার। ট্রান্সগ্রানুলার মানে হচ্ছে যে ক্র্যাকটা গ্রো করছে হচ্ছে তোমার ইয়ার ভিতর দিয়ে, গ্রেনের ভিতর দিয়ে চলে যাচ্ছে। আর যেটা ইন্টারগ্রানুলার সেটা হচ্ছে শুধুমাত্র যে গ্রেন বাউন্ডারি দিয়ে ক্র্যাকটা প্রপাগেট করছে, সে গ্রেনের মধ্যে ঢুকছে না আর কি। এটুকুই, মানে আর বেশি ডিটেইল এই মুহূর্তে তোমার জানার দরকার নেই, জাস্ট জেনে রাখো যে যেটা ট্রান্সগ্রানুলার সেটা হচ্ছে কি সে গ্রেনের ভিতর দিয়ে ঢুকে যাচ্ছে ক্র্যাকটা, আর যেটা ইন্টারগ্রানুলার সেটা হচ্ছে শুধুমাত্র গ্রেন বাউন্ডারি দিয়ে যাচ্ছে, সে গ্রেনের ভিতর ঢুকছে না। স্যার হ্যাঁ বলো। এখানে এ বি দ্বারা কি বোঝাচ্ছে? যে এ এটা আর বি সারফেসটা দেখানো হচ্ছে, এই যে এই সারফেসটাকে যদি মাইক্রোস্কোপে দেখো তাহলে এরকম দেখবে আর কি। মানে এইটা তো একটা তো ম্যাটেরিয়াল, তার যে ফ্র্যাকচার সারফেস, এইটা যদি মাইক্রোস্কোপে ছবি দেখো তাহলে তুমি এরকম দেখবে, ছোট উপর যদি অনেক ম্যাগনিফাই করে দেখো তাহলে এরকম দেখবে আর কি। স্ট্রাকচারটাকে এরকম দেখা যেতে পারে। তোমরা যে যখন ডিপার্টমেন্টে আসবে, আমার ডিপার্টমেন্টে তো আছে তোমার তোমার কিভাবে মাইক্রোস্কোপ আছে, তখন দেখতে পারবা যে কেমন দেখায় কোন কোন ম্যাটেরিয়ালটা কেমন দেখতে, কেমন ফিজিক্যালি কেমন, সেগুলো দেখবে আর কি। আচ্ছা এখন দেখো, তোমাকে তো ফ্র্যাকচার এনার্জি তো বের করতে হবে, যে কতটুকু এনার্জি অ্যাবজর্ব করছে ফ্র্যাকচারের আগে। সেটা বের করার জন্য জেনারেলি ইমপ্যাক্ট টেস্ট করা হয়। ইমপ্যাক্ট মানে কি খুব সাডেন লোড, হঠাৎ করে একটা লোড এসে পড়ে। তোমরা তো পেন্ডুলাম করে আসছো, পেন্ডুলাম এক্সপেরিমেন্ট কি করছো ফিজিক্সে? ইয়েস স্যার। এটা বাংলা নাম জানি না, আমি তো ভুলে গেছি, তো এটা ইংলিশে বলে পেন্ডুলাম। দোলক। আচ্ছা দোলক, তো দোলক কি করতে হয় দেখো, একসময় কি সে অনেক তাকে তার যেটা লোডটা দিবে সে কি করে, প্রথমে কি করতে হয় ইমপ্যাক্ট টেস্টে দোলকটাকে এই যে যার মাধ্যমে লোডটা পড়বে তাকে উপর দিকে উঠায় নেওয়া হয়, স্যাম্পল দেওয়া হয়। দেখো লাল স্যাম্পল, লালটা হচ্ছে স্যাম্পল, লালটা দেওয়া হচ্ছে যে মাঝখানে। এটা ছেড়ে দিলে সে কি করবে, পেন্ডুলামটা পাত করে সে স্যাম্পলকে কি হিট করবে, হিট করে আবার কি বাম দিকে চলে আসবে না? এখন সে যখন অনেক উপরে তাকে টেস্ট শুরু করা হচ্ছে, তার হাইটটা অনেক বেশি, তো হাইটের উপর ডিপেন্ড করে তার মধ্যে কি একটা কি এনার্জি থাকবে, দেখি মনে আছে? Potential energy. পোটেনশিয়াল এনার্জি থাকবে। পটেনশিয়াল এনার্জি থাকবে। তারপর এটাকে তুমি এই স্যাম্পলকে হিট করলো, হিট করে সে বাম দিকে চলে আসলো, যখন এখানেও দেখো একটা হাইট এসে চলে আসছে, এখানেও পটেনশিয়াল এনার্জি আছে। তাহলে এটা হাইট বেশি, এটার হাইট কম, তাহলে এখন কি হচ্ছে বলো দেখি, পটেনশিয়াল এনার্জিটা কি হচ্ছে, এদিকে বেশি না এদিকে বেশি? ডান দিকে বেশি। ডান দিকে বেশি, বাম কম। দিকে কম। তাহলে যে ডিফারেন্সটা তাহলে কি কোথায় যাচ্ছে? ডিফরমেশন এনার্জি। ডিফারেন্স সেটাই হচ্ছে যে এনার্জি, যে ম্যাটেরিয়ালটা টেস্ট করবা সেই ম্যাটেরিয়ালটা কি করতেছে, যে এনার্জিটুকু বাকি থাকছে সেটা কি করছে, ম্যাটেরিয়ালটা অ্যাবজর্ব করে ফেলছে। যে বেশি টাফ হবে সে কি করে বেশি এনার্জি অ্যাবজর্ব করবে, যে কম টাফ হবে সে কি করবে অল্প এনার্জি অ্যাবজর্ব করেই ভেঙে যাবে। তাহলে যে টাফার ম্যাটেরিয়ালের ক্ষেত্রে দেখা যাবে কি এটা এই পরের হাইটটা কম হবে, আর যদি বিটেল ম্যাটেরিয়াল হয় তাহলে কি হবে, এই হাইটটা অনেক উপর দিকে উঠে আসবে, উপর দিকে চলে যাবে। সেটাতে এই ধর এটা হচ্ছে ইমপ্যাক্ট। হ্যাঁ বলো। ডিফারেন্স কম হবে হাইটের। হ্যাঁ তাহলে এটা হচ্ছে ইমপ্যাক্ট টেস্ট। এখন এখানে এটা দুই ধরনের সেটআপ আছে, আইজট করা যায়, 4P করা যায়। তো যেটা করতে হয় স্যাম্পলের মধ্যে একটা নচ করে দিতে হয়। ইমপ্যাক্ট টেস্ট করতে হলে এই স্যাম্পলে তুমি ইমপ্যাক্ট টেস্ট করবে, সেটা রেক্ট্যাঙ্গেল শেপে কাটতে হয়, কেটে দেখো যে একদিকে একটা নচ করতে হয়, ওয়াই শেপে একটা নচ করে দিতে হয়। যখন যদি তুমি 4P ফলো করো তাহলে নচটা থাকবে তোমার লোডের উল্টা দিকে। যদি তুমি আইজট সেটআপ ইউজ করতে চাও, মেশিং এ তো একটাই, শুধু দেখো নচটা দিতে হয় হচ্ছে লোডের উল্টা দিকে 4P ক্ষেত্রে, আইজরের ক্ষেত্রে দেওয়া হয় হচ্ছে যেদিকে লোড আসবে সেদিকে তোমার নচটা থাকে। মানে এখান থেকে তো লোডটা আসতেছে, যদি 4P হয় তাহলে নচটা থাকবে উল্টা এদিকে, যদি তোমার আইজর হয় তাহলে নচটা থাকবে হচ্ছে স্যাম্পলের দিকে, এরকম আর কি। কিন্তু একই জিনিসটা একই, যে কোনো একটা টেস্ট করলেই হয় আর কি। ইমপ্যাক্ট টেস্ট করা হয় তাহলে কি ফ্র্যাকচার এনার্জি জানার জন্য। এবার একটা টার্ম আসো দেখো, ডাকটাইল টু ব্রিটেল ট্রানজিশন। এটাকে আমি কি বললাম যে একই ম্যাটেরিয়াল দেখা যায় কি একটা টেম্পারেচারে ডাকটাইল থাকে, কিন্তু যদি টেম্পারেচার কমায় দেওয়া হয় সেও কি হয়ে যেতে পারে, ব্রিটেল হয়ে যেতে পারে। তাহলে নিশ্চয়ই টেম্পারেচার, পার্টিকুলার টেম্পারেচার আছে, যে টেম্পারেচারে কি হবে, সে কি হবে ডাকটাইল থেকে ব্রিটেল হয়ে যাবে। ওই টেম্পারেচারটা কি বলা হচ্ছে ডাকটাইল টু ব্রিটেল ট্রানজিশন টেম্পারেচার, ডিবিটিটি। বুঝতে পারছো? লাইনটাকে বললাম না যে কি টেম্পারেচার কমাইলে কি স্টিফনেস বাড়ে, ব্রিটেল হয়ে যায়। যে কোনো ম্যাটেরিয়ালে কিন্তু এটা হওয়ার সম্ভাবনা আছে, যে টেম্পারেচার যদি তুমি কমিয়ে দাও, সেই ইনিশিয়ালি ডাকটাইল থাকলেও দেখা যাবে কি একটা টেম্পারেচার এসে সে কি হয়ে যাবে, ব্রিটেল হয়ে যাবে। ওই টেম্পারেচারটাকেই বলা হচ্ছে ডিবিটিটি। এখানে দেখো একটা জাহাজের ছবি দেখানো, ছবি প্রথমে একটু তোমাদের দেখাইছিলাম যে একটা জাহাজ ফেলিয়ার হয়েছে। এবার একটু তোমরা কি বলতে পারবা কিনা যে কেন, এবার বলো দেখি যে কেন এটা ফেল হয়েছে, বলতে পারবা কেউ? স্যার ডাকটাইল টু ব্রিটল ট্রানজিশনের কারণে।
হয়ে গেছে, মানে সেটা যখন যে ডিজাইন করছিল যে 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 সে সে হয়তো এই টেম্পারেচার চিন্তাই করে সে এমন একটা ডিজাইন করছিল যে ইনিশিয়ালি সে ডাকটাইল ছিল, কিন্তু জাহাজ যখন সাগরে গেছে দেখা যায় কি টেম্পারেচার কমার ফলে সে কি হয়ে গেছে, সে নিজেই ব্রিটল হয়ে গেছে। বিটল হয়ে সেখান থেকে ফ্র্যাকচার হয়ে গেছে। এটা কিন্তু খুব একটা সিরিয়াস একটা ইস্যু আর কি। তোমাকে মেটাল ডিজাইনের ক্ষেত্রে অবশ্যই তোমার এই টেম্পারেচারটাকে কনসিডার করতে হবে, যে তুমি যেখানে অ্যাপ্লিকেবল তোমার ম্যাটেরিয়ালটা দিবা সেখানে টেম্পারেচার কতটা অবশ্যই কনসিডার করা উচিত। আর ডিবিডিটি এটা কি বুঝতে পারছো জিনিসটা কি? এই ফিজিক্যালি এটা কি, যে টেম্পারেচারে তোমার ডাকটাইল থেকে বিটেল হয়ে যাচ্ছে ম্যাটেরিয়াল, সেটা হচ্ছে ডিবিডিটি। ডিবিডিটি কিন্তু অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করবে। একটাকে বলছি যে ক্রিস্টাল স্ট্রাকচার, তোমার স্ট্রাকচার কেমন, তুমি যে ম্যাটেরিয়ালটা ইউজ করছো সেটা স্ট্রাকচার কেমন সেটার উপর ডিপেন্ড করবে। তারপরে দেখো ইন্টারস্টিশিয়াল অ্যাটম, ওই দিকটাকে বললাম না যে তোমার কি হয়, দেখো এটা একটু বলছিলাম না যে কই এই যে মাঝে 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 তোমার গ্রেন তোমার এই ক্রিস্টালের ভিতরে ভিতরে ছোট ছোট অ্যাটম থাকতে পারে ইম্পিউরিটি, সেগুলোকে বলা হচ্ছে তোমার ইন্টারস্টিশিয়াল সাইট। যেগুলো হচ্ছে ইন্টারস্টিশিয়াল সাইট, অনেক সময় দেখা যায় কি এই সব পয়েন্টে কিন্তু অ্যাটম থেকে যায়। তো এরকম ইন্টারস্টিশিয়াল যদি কোনো অ্যাটম থাকে সেটাও কিন্তু তোমার ডিবিডিটিকে এফেক্ট করবে। তারপর গ্রেন সাইজের উপর এফেক্ট করে, গ্রেন সাইজ ছোট না বড় সেটার উপর ডিপেন্ড করে কিন্তু ডিবিডিটি কম বেশি হবে। তো একটা জিনিস আছে হিট ট্রিটমেন্ট। দেখো তোমাকে অনেক সময় তাপ দিয়ে ট্রিটমেন্ট করা হয় স্যাম্পল, ভালো প্রপার্টি পাওয়ার জন্য অনেক সময় দেখা যায় কি তাপ দেওয়া হয়। যদি এরকম ট্রিটমেন্ট করা হয়ে থাকে কোনো স্যাম্পলে, সেটাও কিন্তু তোমার ডিবিডিটিটাকে এফেক্ট করবে। বা স্পেসিমেনের থিকনেস কম বেশি করলেও কিন্তু এইটা ডিবিডিটি কম বেশি হয়। এইগুলো হচ্ছে ফ্যাক্টর যেগুলোর উপর তোমার কি করবে, যে কোনো ম্যাটেরিয়ালের ডিবিডিটি এফেক্ট করবে। প্রথমে একটা স্লাইড দেখানো হচ্ছে, কালারটাতেই যাই। তোমরা কি ফিজিক্স থেকে শুনছো কিনা আমি জানি না, যে এফসিসি বিসিসি এগুলা কি তোমাদের আইডিয়া আছে? এফসিসি বিসিসি এগুলা কি শুনছো? ইয়েস স্যার, পড়ি। ইয়েস স্যার পড়ানো Yes, sir. Yes, sir, পড়ানো হয়েছে। ও তাহলে জানো। আচ্ছা তাহলে এফসিসি হচ্ছে কি, এফসিসি ইজ ফেস সেন্টার, ফেস সেন্টার কি? ফেস সেন্টার। Phase cubic center. কিউবিক স্ট্রাকচার। ঠিক আছে, কিউবের 8টা কোণে 8টা অ্যাটম আছে, আর ফেসে প্রত্যেক ফেসের মাঝখানে একটা করে অ্যাটম থাকবে। ইয়েস স্যার, 6টা ফেস। হ্যাঁ, আর বিসিসি হচ্ছে কি সবগুলা 8টা Body কোণে একটা center। থাকবে আর বডির ভিতরে একটা আর থাকবে। মাঝখানে একটা। হ্যাঁ ঠিক আছে, এটা হচ্ছে বিসিসি। এখন দেখো যেগুলো এফসিসি মেটাল সেগুলোর ক্ষেত্রে দেখো কাপটা হচ্ছে কি সবুজ কাপটা, যেখানে কি এক্স অ্যাক্সিসে হচ্ছে তোমার টেম্পারেচার, যে কত টেম্পারেচারে তোমার ট্রানজিশনটা হচ্ছে, ওয়াই অ্যাক্সিসে হচ্ছে যে এনার্জি, কে কত এনার্জি অ্যাবজর্ব করবে। তাহলে যেটা এফসিসি সেটার ক্ষেত্রে কি হচ্ছে বলো দেখি, এই কার্ভটা স্ট্রেট হওয়া মানে কি, মোটামুটি স্ট্রেট হওয়া মানে কি বলো দেখি। কম এনার্জি। এনার্জি কনজার্ভড আছে। The temperature Energy বাড়ালেও constant energy থাকে। consumption Energy তেমন বাড়ে না। প্রথমে যে Temperature- হ্যাঁ তার টেম্পারেচার বেশি ক্ষেত্রে যেরকম ছিল, টেম্পারেচার কমানোর পর দেখা গেছে অলমোস্ট কি সেরকমই আছে। ইন্ডিপেন্ডেন্ট। তার মানে এটা কি, তার মানে এর ক্ষেত্রে কি এই ট্রানজিশনটা কি হচ্ছে? স্যার এনার্জি কনস্ট্যান্ট প্রায় নো স্যার, তার মানে কি, তার মানে সে No, তো sir, হচ্ছে না। surface যেরকম ছিল পরের দিকে অলমোস্ট বলতে গেলে সেরকমই আছে। তাহলে এর ক্ষেত্রে কি তোমাদের এই ট্রানজিশন হচ্ছে না, বিটাল সে হচ্ছে না। ইয়েস স্যার। তাহলে সে কিন্তু কি তার এইটা চিন্তা করলে, ডিবিডিটি চিন্তা করলে এফসিসি কিন্তু ভালো। আবার যেটা হাই স্ট্রেংথ ম্যাটেরিয়াল বা স্ট্রেংথ অনেক বেশি যদি কোনো ম্যাটেরিয়ালের হয়, তারও ক্ষেত্রে কিন্তু এরকম থাকে, স্ট্রেট থাকে মানে কি এর ক্ষেত্রেও কিন্তু তোমার ডাকটাইল থেকে বিটেল ট্রানজিশন আসলে হচ্ছে না। শুধুমাত্র দেখো যেগুলো বিসিসি সেগুলোর ক্ষেত্রে কি হচ্ছে, বেগুনি কাপটা কেমন, প্রথমে ইমপ্যাক্ট এনার্জি অনেক বেশি, টেম্পারেচার কমিয়ে দিয়েছে, কি হচ্ছে এনার্জিটা ফল করে যাচ্ছে। ফল করে যাওয়া মানে কি, কি বলো? হঠাৎ করে একটা ব্রিটেল হয়ে গেছে। বিটাল হয়ে গেছে। তার মানে এই পয়েন্টটাতে এটা হচ্ছে তার ডিবিডিটি, এখান থেকে কমা শুরু হয়েছে, কিন্তু মাঝখানের পয়েন্টটাকে বলে ডিবিডিটি। তাহলে এই পয়েন্টে এসে কি হয়েছে, ডাকটাইল থেকে বিটেল হয়ে গেছে। তাহলে তুমি বুঝতেই পারছো যে স্ট্রাকচার ডিপেন্ড, স্ট্রাকচার যদি তুমি চেঞ্জ করো তাহলে কিন্তু কি হচ্ছে, তোমার এই যে ডিবিডিটিটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। স্যার ইমপ্যাক্ট এনার্জি কোনটা? ইমপ্যাক্ট এনার্জি হচ্ছে যে টেস্টে করলে না, যে ইমপ্যাক্ট এনার্জি বেশি হওয়া মানে কি, সে বেশি এনার্জি অ্যাবজর্ব করছে ফ্র্যাকচারের আগে, তার মানে সে কি টাফনেস বেশি তার। এই গ্রাফটা কি ক্লিয়ার সবার কাছে? স্যার গ্রাফ দেখে আমরা স্যার বুঝবো কিভাবে যে এটা স্যার বেশি এটা কি স্যার কার্ভ দেখে বুঝবো? তুমি এই গ্রাফটাকে বুঝতেছো না, মনে করো যে তার টেম্পারেচার মনে করো স্যার এটা বুঝি স্যার, কিন্তু সেটা কি ইন জেনারেল স্যার কার্ভ দেখে বুঝতে হয়? হ্যাঁ তুমি এরকম গ্রাফ, এটা একটা উপায় আর কি চেনার, যে তুমি তোমার ইমপ্যাক্ট এনার্জি টেম্পারেচারের সাথে সাথে তুমি জানো, তাহলে তুমি সেখান থেকে বলতে পারবা সেই তার ইয়েটা কত, ডিবিডিটিটা কত বের করা যায়। নাকি স্যার স্লোপ দেখে করতে হয়? স্লোপ মানে কি, এখন তোমার এটা কমা মানে কি, সে ইমপ্যাক্ট এনার্জি অনেক একসময় বেশি ছিল, হঠাৎ করে তার কমে গেল, কমে যাওয়া মানে কি সে বিটেল হয়ে গেল। তাড়াতাড়ি বিটেল হয়ে গেছে। জি স্যার বুঝছি। আর সবুজটা আর নীলটা কি, আসলে কি বিটেল তেমন বলতে গেলে যেরকম ছিল সে একটুখানি বিটেল হয়েছে, কিন্তু আসলে কি খুব বেশি বিটেল হয়নি। তার মানে কি সে যে টেম্পারেচার কমালো দেখা গেল কি ওর যেরকম ডাকটাইল ছিল অলমোস্ট সেরকমই আছে। এটা বলে ফেলছি। এবার একটু দেখো যে ইন্টারস্টেশিয়াল অ্যাটম বললাম না, যে মাঝখানে ওই যে কোনো অ্যাটম থাকতে পারে। তো যেটা স্টিল, তোমার নাম জানো কি, স্টিলের বাংলা কি?
স্যার ইস্পাত। ইস্পাত, এখন ইস্পাতে এটা মেইনলি হচ্ছে একটা কার্বনের যৌগ, কার্বনের মধ্যে কার্বন, সরি এটা আয়রনের যৌগ, তার মধ্যে কার্বন থাকে। এখন কার্বন স্টিলের মধ্যে কমও থাকতে পারে, বেশিও থাকতে পারে। এখন এবার গ্রাফটা একটু দেখো, যে দেখানো হচ্ছে কি স্টিলের মধ্যে কার্বনের পরিমাণ কমছে আর এদিকে কার্বনের পরিমাণ বেশি। এইটা একই, উপর দিকে ওয়াই অ্যাক্সিস হচ্ছে এনার্জি, এক্স অ্যাক্সিস টেম্পারেচার। এখানে কি বলতে পারবে কিনা যে টেম্পারেচার বাড়লে কমলে কি হচ্ছে? যখন কার্বন কম তখন কেমন, আর কার্বন বেশি হলে কেমন? বলো দেখি কেউ। যেটা কার্বন সবচেয়ে বেশি সে কি হচ্ছে, তার ইম্প্যাক্ট এনার্জি কি দেখাও, কি মোটামুটি কি কনস্ট্যান্টলি থাকছে, তার মানে কি সে টেম্পারেচার কমালেও কি আছে, ডাক্টাইলই আছে। যার কার্বন অনেক কম সে কি করছে, ব্রিটেল। টেম্পারেচার একটুখানি কমালেই সে কি হয়েছে, ডাক্টাইল থেকে ব্রিটেল হয়ে গেছে। কার্বনের পরিমাণ যদি বাড়াও তাহলে কি ডিবিডিটিটা কি বাড়বে না কমবে? ডিবিডিটি বাড়বে। তাহলে বাড়া মানে কি, তাহলে কি সে হাই টেম্পারেচারেও কি থাকবে, ডাক্টাইল থাকবে। আচ্ছা, এখন স্টিলের মধ্যে কার্বনের এফেক্ট দেখালো, কার্বন থাকে আরো কিন্তু অনেক সময় থাকে, ম্যাঙ্গানিজ থাকে, ফসফরাস থাকে, সিলিকন থাকে, এগুলো থাকে, অক্সিজেন থাকতে পারে। তো এখন একটা জিনিস বলা হচ্ছে যে তোমার স্টিলের মধ্যে যদি ম্যাঙ্গানিজ টু কার্বন রেশিও যদি 3:1 রাখা হয় তাহলে দেখা যাবে কি তার টাফনেস অনেক বেশি হবে। যদি তুমি স্টিলের মধ্যে ম্যাঙ্গানিজ আর কার্বনের রেশিও যদি 3:1 রাখতে পারো কোনোভাবে, দেখা যাবে কি তার টাফনেস অনেক বেশি হবে। আবার যদি নিকেল থাকে কোন স্টিলের মধ্যে, দেখা যাবে কি সেও কিন্তু টাফনেস বাড়াবে। আর অন্য 4টা কথা বলছি, যদি ফসফরাস, সিলিকন, ম্যাঙ্গানিজ, অক্সিজেন এগুলো থাকে তাহলে সেগুলো কি করবে, তোমার ট্রানজিশন টেম্পারেচারটাকে বাড়ায় দিবে কার্বনের মতো। এগুলো জাস্ট বলা হচ্ছে কি তোমাদের যে আইডিয়া দেওয়ার জন্য, যে তোমার যে ইন্টারস্টেশিয়াল অ্যাটম যদি থাকে কোনো মেটালে বা অ্যালয়ের মধ্যে, সেগুলো তোমার ডিবিডিটাকে কিন্তু এফেক্ট করবে আর কি। আর একটা লাস্ট স্লাইড, সেটা হচ্ছে তোমার গ্রেন সাইজের উপরে কিন্তু ডিপেন্ড করবে যে তোমার ডিবিডিটি কম হবে না বেশি হবে। গ্রেন সাইজ মানে কি বুঝতে পারছো? গ্রেন সাইজ মানে কি বোঝায়? দেখো এখানে এগুলো গ্রেন না, গ্রেন সাইজ বড় হওয়া মানে কি এই গ্রেন গুলা বড়। যেমন মনে করো এটা এই ছবির মধ্যে এই গ্রেনটা অনেক বড়, এই গ্রেনটা দেখো কি অনেক ছোট। তাহলে গ্রেন সাইজ বড় হলে ছোট হলে কিন্তু এটা একটা এফেক্ট পড়ে প্রপার্টির উপরে। তো সেই এফেক্টটা এখন এখানে দেখানো হচ্ছে। দেখো ওয়াই এক্স অ্যাক্সিসে দেখানো হচ্ছে কি গ্রেন সাইজ, কিন্তু এটা কি মাইনাস হওয়া মানে কি এদিকে গেলে কি গ্রেন সাইজ বাড়ছে না ছোট হচ্ছে, না বড় হচ্ছে? যত বেশি হচ্ছে এই ভ্যালুটা, এটা কি 1/d টু দি পাওয়ার -1/2 মানে কি 1/√d, তাই না? ডিটা আছে কোথায়, নিচে। তাহলে এই ভ্যালুটা বেশি হওয়া মানে কি গ্রেন সাইজটা ছোট হওয়া না বড় হওয়া? ছোট হওয়া। তাহলে গ্রেন সাইজ ছোট হলে কি হচ্ছে, দেখো ডিবিডিটা আস্তে আস্তে কমে যাচ্ছে। তার মানে ছোট গ্রেন হলে কি হবে, ডিবিডিটা কি হবে, কম হবে। গ্রেন সাইজ বড় হলে ডিবিডিটি বেশি হবে। সেটা দেখো এখানে দেখানো হচ্ছে যে লালটা হচ্ছে কি ছোট গ্রেনের জন্য, সবুজটা হচ্ছে বড় গ্রেনের জন্য। কোনটা ডিবিডিটি বেশি বলো? স্যার বড় গ্রেনের জন্য। হ্যাঁ, তাহলে যদি গ্রেন বড় হয় তাহলে ডিবিডিটা জেনারেলি বেশি হয় আর কি। তাহলে আমি আজকে এইটুকুই বলছি, বলো কার কোনো কোশ্চেন থাকলে করতে পারো। স্যার একটা কোশ্চেন ছিল স্যার, এই স্লাইডে এটার উপর স্লাইডে স্যার, এখানে যে আমরা নচটা করতেছি ওটা স্ট্রাকচারাল ইন্টিগ্রিটিকে কোনোভাবে এফেক্ট করতেছে না? একটু করছে কিন্তু খুব বেশি করে না। তুমি অল্প একটু নচ করছো তো, এটাতে অনেক কম আর কি তোমার থিকনেসের তুলনায়। এখানে একটু বড় করে দেখানো হচ্ছে, মনে হচ্ছে অনেক বেশি। এটা এত বেশি না, খুবই ছোট আর কি। স্যাম্পলের থিকনেসের তুলনায় এটা খুব বেশি করা হয় না। ধন্যবাদ স্যার। স্যার লার্জ গ্রেনের ক্ষেত্রে কিভাবে ডিপিডিটি বাড়ে, ওটা যদি আবার একটু বলতে। মানে মেকানিজমটা কি সেটা এখন তো আমি ডিটেইল বলছি না, কিন্তু জাস্ট বলা হচ্ছে যে গ্রেন সাইজ বাড়লে তোমার ডিবিটা কি কমে আসে, এইটুকুই আর কি। আচ্ছা আচ্ছা। চারটে জিনিস এখানে দেখো যে কালো কাপটা কিন্তু ইল স্ট্রেন্থ। তো গ্রেন সাইজ কমলে কিন্তু আবার কি এবার তোমার স্ট্রেংথ কিন্তু বাড়ে, বুঝতে পারছো? ডিবিটি কমে কিন্তু স্ট্রেংথ বাড়ে। তোমরা কি কেউ কি বলতে পারবা যে স্ট্রেংথ কেন বাড়ে গ্রেন সাইজ ছোট হলে? কারো কি কোনো আইডিয়া আছে এই পর্যন্ত? মানে একটু থাকলেও থাকতে পারে, বলতে পারবা কি স্ট্রেস কেন বাড়ে, স্ট্রেংথ কেন বাড়ে গ্রেন সাইজ ছোট হলে? ক্ষেত্রফল কমে যায় এই কারণে। চিন্তা করে বলো। স্যার ওই এরিয়া কমে জন্য। স্যার ওই যে হুকের সূত্র থেকে স্ট্রেন, তো যখন স্ট্রেস কম হতে পারে, মানে স্লিপ কম হতে পারে। স্ট্রেস কম না, তোমার ডিসলোকেশন তোমার যেগুলো ক্রিস্টালের ম্যাটেরিয়াল সেগুলোর ক্ষেত্রে কি ডিফর্মেশন কিসের মাধ্যমে হয় বলো?
এই ছবি দেখানো হচ্ছে কিসের মাধ্যমে হয়? ইন্টারস্পেশাল লোকেশন ওদের মধ্যে এরকম ঢুকে রিজলিউশন পড়ে। মুভমেন্টের মাধ্যমে, তাই তো? রিজলিউশনটাকে মুভ করতে হবে। ইয়েস স্যার। যে যে যত সহজে মুভ করবে তার কি ডিফরমেশন বেশি হবে না কম হবে? কে মুভ করবে? বেশি হবে। ডিসলোকেশন বেশি হবে। হ্যাঁ, আচ্ছা তাহলে এবার একটু বলো, যে সহজে মুভ করে যায় সে তার স্ট্রেন্থ বেশি, নাকি যে একটু সহজে মুভ করতে পারে না তার স্ট্রেন্থ বেশি? পারে না। পারে না যে তার স্ট্যান্ড পারে বেশি। না, পারে না, আচ্ছা পারে না। তাহলে এবার একটু চিন্তা করো, যে পারবে না তার জন্য স্ট্রেন্থ বেশি আছে। এবার যদি তোমার গ্রেন সাইজ ছোট হয় তাহলে এ তো মুভ করবে, মুভ করতে করতে যখন গ্রেন বাউন্ডারিতে যাবে তখন কি বাধা পড়বে না একটু? ইয়েস স্যার। আচ্ছা এবার এবার এই পর্যন্ত আসো, তাহলে বাধা পড়বে কার? যখন গ্রেন বাউন্ডারিতে যাবে তখন বাধা পড়বে। এখন গ্রেন সাইজ ছোট হলে গ্রেন বাউন্ডারি বেশি, নাকি গ্রেন সাইজ বড় হলে গ্রেন বাউন্ডারি বেশি? বড় হলে। ছোট হইলে চিন্তা করে বলো, দুজন দুটো কথা ছোট বলছো। হইলে বারবার আর কি বাধা পড়বে। ছোট হলে গ্রেন বাউন্ডারি বেশি হবে, তাহলে বাধা পড়বে বেশি, তাহলে সেক্ষেত্রে কি হবে? স্ট্রেন্থ বেড়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে মেকানিজম। তাহলে ডায়ামিটার গ্রেন সাইজ ছোট হলে স্ট্রেন্থ বাড়ে, কিন্তু কি একটা সমস্যা, যদি ডিভিডিটি চিন্তা করো তাহলে ডিভিডিটিটা কি হবে? ফল করে যাবে। আচ্ছা বলো, আর কার কোনো কোশ্চেন আছে? আচ্ছা আমি যেগুলো বলছি ক্লাসে, ম্যাঙ্গানিজ আর কার্বনের অনুপাতটা 1:3 হলে কি হয় স্যার? এটা কি হলে দেখা যায় লিখছে টু স্যাটিসফাই নট টাফনেস, মানে টাফনেস বাড়ে আর কি। যত বেশি এটা যদি তুমি রেশিওটা ছোট কম হয়ে আসে, মানে ম্যাঙ্গানিজ যদি কমে যায় স্টিলে কার্বনের তুলনায়, দেখা যাবে কি টাফনেস কমবে, অন্যান্য প্রপার্টি কথা বলতেছে না, টাফনেস একটু কমে যাবে আর কি। মানে এই রেশিও বাইরে থেকে বেশি হলে টাফনেস বাড়ে। ওকে স্যার। কিন্তু অন্যান্য কিন্তু স্ট্রেংথ কি হচ্ছে সেগুলো কিন্তু বলছে না, জাস্ট টাফনেস কথা বলছে, টাফনেস বাড়ে। তোমাকে স্লাইডটা দেখানো হচ্ছে, এটা বলা হচ্ছে যে তোমার ইন্টারস্টেশনাল যে অ্যাটম গুলো থাকবে সেগুলো কিন্তু তোমার ডিভিডিটাকে এফেক্ট করবে, এটা বোঝানোর চেষ্টা করা হয়েছে আর কি। যে বললাম না কয়েকটা ফ্যাক্টর আছে, এই ফ্যাক্টর গুলো তোমার করবে, যে এই ফ্যাক্টর গুলো তোমার ডিভিডিটাকে এফেক্ট করবে আর কি, যে কোনো ম্যাটেরিয়ালের। টাফনেস কি টেম্পারেচারের উপর ডিপেন্ড করে না? এই যে দেখতে পাচ্ছ করছে এখানে ক্লিয়ারলি দেখছো না, যেটা এই সবুজ বেগুনিটার ক্ষেত্রে কি হচ্ছে, যত টেম্পারেচার কম হচ্ছে টাফনেস কি হঠাৎ করে কমে গেল না? টেম্পারেচার ডিপেন্ড করছে। তোমাকে কি বললাম, স্লিপ বেশি হয়ে যাবে তোমার। তুমি একটু চিন্তা করো, মনে করো তুমি গরমকালে, গরমের সময় তুমি কেমন ফিল করো? গরম যখন সামার থাকে, যখন উইন্টার, তখন কেমন ফিল করো বলো দেখি? তুমি কি কখন স্টিফ হয়ে থাকো? জ্বর হয়ে থাকো কখন? টেম্পারেচার বেশি থাকলে নাকি কম থাকলে? কম থাকলে। তাহলে এই মেটালের ক্ষেত্রেও তাই, যে মানুষও তো ম্যাটেরিয়াল, এটাই আর কি তোমার ফিজিক্যালি। তুমি যখন যে কোনো ম্যাটেরিয়ালের টেম্পারেচার কমাই দিবা, সে কিন্তু কি হয়ে যাবে? জ্বর হয়ে যাবে, তার স্টিফনেস বেড়ে যাবে। স্টিফনেস বাড়লে কি টাফনেস তখন কি? জেনারেলি স্টিফনেস বাড়লে টাফনেস কমে। যেমন কি সিরামিকের কি স্টিফনেস বেশি না কম? বেশি। হ্যাঁ, তাহলে টাফনেস তো অনেক কম। জি স্যার। তাহলে এই কার্ভগুলা দেখো, এগুলা কি ক্লিয়ার কিনা? এই তিনটা কার্ভ প্রথমেই দেখালাম আর কি, এই তিনটা তো সবার কাছে তো ক্লিয়ার নাকি? তোমাদের পরীক্ষা ক্ষেত্রে কেমন প্রশ্ন হবে আমি বলতে পারি না, কিন্তু এগুলো তোমাদের একটু বুঝতে হবে। যে টার্মগুলো আমি বলছি এগুলো যদি বুঝতে পারো তাহলে অ্যানসার করতে পারবা। আচ্ছা বলো, কেউ কিছু জিজ্ঞেস করবে আজকে স্লাইড থেকে? টিমসে কি পেয়েছিল সবাই স্লাইডটা আগে? ইয়েস স্যার, ইয়েস স্যার, দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আজকে স্লাইড 5 শেষ হয়ে গেল। কালকে আমি স্লাইড 6টা পড়াবো আর কি। তোমাদের টিমসে আছে, তুমি একটু দেখে আসলে তোমার জন্য বুঝতে সুবিধা হবে আর কি। আর একটা কথা বলছি, বাসায় তোমার যেহেতু এখনো ডিপার্টমেন্টে আসতে পারো না, বাসায় আছো, তুমি একটু পড়াশোনা করবে আর কি। মানে যে স্যারা যেটা পড়াচ্ছে বাসায় দেখে ফেললে দেখবা যে অনেক সহজ হবে বুঝতে আর কি। আর তুমি যদি কিছু না বুঝতে পারো, পরে ক্লাসে কিন্তু আমার বলার সুযোগ আছে। শুধু পরে ক্লাসে না, আমার ফোন নাম্বারও আছে, যে কোনো সময় বুঝতে না পারলে ফোন দিতে পারবা। বা তুমি তোমার কোনো যে আজকে ক্লাসে বুঝতে পারো না, পরে ক্লাসে বললে কিন্তু আমি বুঝিয়ে দেবো। তো টপিক গুলো একটু রিলেট করে পড়তে হয় না স্যার, এটার সাথে এটা কম্পেয়ার করে? হ্যাঁ, সেটা তো তোমাকে অনেক সময় পড়তে হতে পারে। যদি বুঝতে চাও তাহলে আগেরটা দেখা যাবে যে অনেক সময় হবে কি যে আগেরটা না বুঝতে পারলে পরেরটা বুঝতে পারবো না, এরকম তো হয়। সেভাবে তো কোর্সটা ডিজাইন। তোমাদের কোর্স অবশ্যই এরকম না হতে পারে, কারণ তোমাদের জাস্ট কি মেটালজির উপর একটা আইডিয়া দেওয়া হচ্ছে আর কি। তখন সুদীপ্ত স্যার যেগুলো পড়াবে দেখবে কি আমার সাথে নাও মিলতে পারে। কিন্তু তোমরা যখন বড় পরে কোর্সে যাবা, হায়ার মানে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে যাবা, তখন দেখবা কি যে কোর্সগুলো একটা পার্টিকুলার টপিকের উপর কোর্স হবে, তখন কিন্তু প্রথমে না বুঝতে পারো, বুঝতে পারবো না। তোমাদের অন্যান্য কোর্সগুলো কেমন লাগছে? তোমাদের যেগুলো কোর্স হচ্ছে, তোমাদের কি ফিজিক্সের কোর্স আছে না? ফিজিক্স আছে কি ইলেকট্রিক্যাল আছে, এগুলো কেমন লাগছে? ভালো ভালো। দোয়া করবেন স্যার। এখন কন্ডিশন তো ভালো হচ্ছে, দেখা যাচ্ছে যে করোনা কমে যাচ্ছে। আমাদের সিটি আছে তারপরে এই ক্লাসের পরে। ও আচ্ছা আচ্ছা, আমি তো বলতে যাচ্ছিলাম তোমাদের কবে সিটি কবে তোমাদের? আজকে একটা নেক্সট ক্লাসে তো সিটি স্যার।
নেক্সট উইকে কবে ডক্টর আছে? মালিক স্যার নেক্সট উইকে কবে আছে? নেক্সট দিন হচ্ছে আগামীকাল আছে। আগামীকাল আছে। এরপরে নেক্সট উইকে মানে পরের সপ্তাহে তোমাদের আছে? 20 তারিখ আছে, হ্যাঁ পরের সপ্তাহে দুইটা আছে। 20 তারিখ একটা আছে। 20 তারিখ হচ্ছে তাহলে কি বার? রোববারে। তাহলে আমি আমারটা একটু সেট করে রাখো, তোমাদের সোমবারে কিন্তু ছুটি আছে, 21 ফেব্রুয়ারি ছুটি, তাহলে তারপরের দিন আমি একটা ছুটি নিব, আমি আমার ছুটি নিব আর কি, ঠিক আছে? যেটা হবে তোমরা মঙ্গলবার নিবেন? হ্যাঁ তাহলে তোমাদের সুবিধা, সোমবারে তো বন্ধ আছে, একটু পড়তে পারবো আর কি, ঠিক আছে? সোমবার দিন সিটি সিলেবাসটা কি স্যার নেক্সট উইক মঙ্গলবারে নেক্সট মঙ্গলবারে। তাহলে আমি তো তোমাদের সিলেবাস হবে 3 4 5 6, তোমাদের স্লাইড গুলোর মধ্যে থেকে 3 4 5 6 আমি পড়াই নেই, কালকে পড়াবো আর কি। সো স্লাইড নাম্বার 3 4 5 6 তাই না স্যার? হ্যাঁ স্লাইড 3 4 5 6, তো 6টা আমি কালকে বলে দেব তোমাদেরকে, পড়াবো আর কি। ওকে থ্যাংক ইউ। আগে বলে দিই বইগুলো কোন চ্যাপ্টারে আছে একটু যদি বলেন। বইগুলো কোথায় তুমি বললাম তো, তুমি অ্যাট লিস্ট তুমি বই না পড়লে তুমি স্লাইডগুলো বুঝো, তাহলে কিন্তু অ্যানসার করতে পারবা। ওকে স্যার। তোমার এগুলো ক্যালিস্টারের বইতে আছে, কিন্তু তুমি যদি স্লাইডগুলো বুঝো তাহলে অ্যানসার করতে পারার কথা আর কি। আমাদের তো ক্লাস টাইমে সিটি হবে তাই না? ক্লাস টাইমে আমি নিব না, একটু আগে নিব আর কি। ধর তোমাদের 9টা ক্লাস, তো আমি 8:30 থেকে হয়তো নিব। ক্লাস টাইমে সিটি নেওয়া একটু ঠিক না মানে কি, ধর আমি একটা কথা বলি, তোমার কিছু মানে যেহেতু প্রথম আসে, মনে করো তোমাদের যিনি ক্লাস সিটি নিচ্ছে, মনে করো যে তুমি তোমাদের 9টার সময় 10টার সময় সিটি আছে, তোমাদের মনের মধ্যে কি থাকবে, এই আমার তো সিটিটা একটু ভালো করতে হবে, তাহলে দেখা যাবে যে কেউ এই ক্লাসের কথা শুনছো না, যে সিটি পড়া পড়ছো, এগুলো অনেক সময় কিন্তু সমস্যা হয় আর কি। তো আমি এই জন্য আমি যেটা করি, আমি সবসময় প্রথমে সকালবেলা সিটি নিই, যাতে অন্য কোনো ক্লাসের সমস্যা না হয়। তুমি বুঝতে পারছো যে কেন আমি সকালে নিতে চাই? 8:30 তারিখে। আচ্ছা প্রথমে আমার কথা, সকাল কয়টা নিবেন? আমি সকালবেলা নেই, কারণ মানে আমি মনে করি কি, যদি 11টা একটা সময় আমার সিটি থাকে, তোমাদের সারাদিনই প্রথমে ক্লাসগুলো কি হবে, তোমাদের মনের মধ্যে থাকবে সিটি দিতে হবে, সিটি একটু পড়তে হবে, এটা মনের মধ্যে থাকবে, কিন্তু ক্লাসগুলো সকালে ক্লাসগুলো বুঝতে পারবে না। যে কারণে আমি করি কি, আমি সকালবেলা সিটি নিয়ে ফেলি আর কি, যাতে অন্যান্য ক্লাসে কোনো সমস্যা না হয়। আমি 8:30 নিব। হ্যাঁ নেক্সট মঙ্গলবারে 8:30 ক্লাসের আগে আর কি। ক্লাস আছে না 9টা থেকে, আমি ক্লাসের আগে নিয়ে ফেলবো, তোমাদের ক্লাস শুরু হওয়ার আগে, আমি লেকচার দেওয়ার আগে আমি সিটি নিয়ে নিব আর কি, নেক্সট উইকে, নেক্সট মঙ্গলবারে। ওকে স্যার। তো কয়টায় স্টার্ট হবে একটু যদি কিছু বলতেন। এই তো 8:30 দিকে আসবে সবাই, এখন তো 9টার সময় আসছে, ওই দিন 8:30 আসবে আর কি। ওকে স্যার থ্যাংক ইউ স্যার। স্যার কি টাইপের কোশ্চেন থাকতে পারে সিটিতে? জি স্যার। তবে শর্ট কোশ্চেন থাকবে, ধরো তুমি এখানে তোমার জিনিসটা বুঝতে পারলে অ্যানসার করতে পারবে, ছোট ছোট প্রশ্ন, মানে বড় থাকবে না, হয়তো 2টা বা 3টা প্রশ্ন থাকবে, এরকম আর কি, ছোট ছোট প্রশ্ন। তুমি যে স্লাইডগুলো বুঝিও তাহলে অ্যানসার করতে পারবে। ডেফিনিশন টাইপের নাকি ওই কার্ভগুলো? ডেফিনিশনগুলো তো জানতেই হবে তাই না? তুমি মনে করো টাফনেস জিনিসটা কি যদি না বুঝো তাহলে অ্যানসার করতে পারবে না, এরকম আর কি। সবগুলো টার্ম তোমাকে বুঝতে হবে, বুঝতে পারলে যদি বুঝতে পারো সেক্ষেত্রে অ্যানসার করতে পারবে। স্যার পরীক্ষা কি টিমসে বা জুমে কিভাবে নিব? হ্যাঁ পরীক্ষা জুমেই হবে। তোমরা এখন যেমন ভিডিও অফ করে রাখছো, তোমাকে সিটির সময় অবশ্যই তোমাদেরকে ভিডিও অন করে রাখতে হবে। একটা ডিভাইস দিয়ে হয়ে যাবে স্যার? ডিভাইস দিয়ে হয়ে যাবে, কিন্তু যখন তোমাকে তো স্ক্যান করে আপলোড করতে হবে। যখন স্ক্যান করবা তখন তোমার কাছে একটা 2টা থাকা অবশ্যই জরুরি আর কি। নিয়মটা হচ্ছে পুরা সিটি বা কোনো পরীক্ষা যখন দিবা, তখন তোমাদের কাছে 2টা করে থাকতে হবে, ডিভাইস থাকতে হবে। একটা তুমি পরীক্ষা দিবা, আরেকটা তোমাদের যখন পরীক্ষার পর স্ক্যান করতে হবে, তুমি লিখবা, লিখার পর স্ক্যান করে টিমসে দিবা। তো যখন স্ক্যান করবা তখন কিন্তু যদি তুমি একটা ডিভাইস থাকে, তাহলে আমি তোমাকে দেখতে পারবো তুমি কি করতেছো। যার জন্য কি 2টা ডিভাইস রাখতে হবে সবাইকে। স্ক্যান করতে গেলে যেন আমি তোমাকে দেখতে পারি তুমি আমার সামনে বসে স্ক্যান করছো না একটা ডিভাইস দিয়ে, এরকম আর কি। আমি রেকর্ডিংটা অফ করে দিচ্ছি। করো।